আসসালামু আলাইকুম, স্বাগত ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইউটিউব চ্যানেলে। আমরা আসছি আজকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা চায়না বাজার যে আছে সে চায়না বাজার থেকে সরিষাবাড়ি হাটে। এখানে নজরুল ইসলাম ভাই, উনি দীর্ঘদিন একটা কর্পোরেট জবে ছিলেন এবং সেখান থেকে উনি ওনার খামার শুরু করেছেন। হঠাৎ করে কাকতালীয়ভাবে কালকে আমার ক্লিনিকে উনি স্যাম্পল টেস্ট করতে গিয়ে দেখা, উনি ব্লাড টেস্ট করতে গেছে, সেখানে গিয়েই আমি বাহির থেকে আসছি আর সরাসরি দেখা আর কি। তারপর থেকে ওনার আমন্ত্রণ, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এখানে আসা। আমাদের সাথে আছেন নজরুল ইসলাম ভাই, আবার আমার সহকর্মী মাজহারুল মান্নান, মাজহারুল আলামিন, মাজহারুল মান্নান না মাজহারুল আলামিন, ওকে, সে এলএফএ। তো আজকে আমরা গল্পটা শুনবো যে উনি কর্পোরেট জগৎ থেকে কিভাবে এই জায়গায় আসলেন এবং এখানে কি কি বাধাগুলো উনি ফেস করছেন এবং সেখানে আমরা কিছু সমাধানের বার্তা দিতে পারি কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আছি স্যার, ভালো। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আমাদেরকে একটু শুরুটা বলেন, কবে থেকে কিভাবে কি শুরু? স্যার, আমি নারায়ণগঞ্জে ছিলাম, এক কোম্পানিতে চাকরি করতাম, মাল্টিন্যাশনাল কোম্পানি, ওটা স্ক্যান সিমেন্ট হাইডেলবার্গ। স্ক্যান সিমেন্ট, হ্যাঁ, এটা তো ভালো ব্র্যান্ড সিমেন্ট। জি স্যার, ওটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি, তো জার্মানি কোম্পানি, ভালো ছিলাম, বেতন টেতন ভালো ছিল। তা ওইখানে হঠাৎ করে ওই ছাত্র আন্দোলনের পরে ছাঁটাই করে দিছে আর কি, মানে কর্মী ছাঁটাই করছে। ছাঁটাই করাতে তাতে আমার নামটাও পড়ছে। তখন চিন্তা করলাম, আমি ওখানে পর অনেকদিন ছিলাম, প্রায় টানা 22 বছরের মতো ছিলাম। 22 বছর? জি স্যার, 22 বছরের মতো ছিলাম। হ্যাঁ, দীর্ঘদিন ছিলাম, 22 বছরের মতো থাকাতে ওইখানে মোটামুটি ভালোই ছিলাম। তারপরে আসলাম বাড়িতে, আসি এখন চিন্তা করি যেহেতু চাকরি বাকরি নাই, কিছু তো একটা করা লাগবে। এখন চিন্তা করি যে কি করি। এখন একটা বাজারে ব্যবসা করতে গেলে দেখা গেছে একটা দোকান দেবো, মানুষের স্যার বাকি টাকি নিয়ে যায়, সেটা হালকাতা করে থাকবে না। হ্যাঁ স্যার, হালকাতা করে সে টাকা তোলা যায় না, সম্ভব হয় না। পরে আমি চিন্তা করলাম যে কি করি। আমি তো আসলে আমার ওয়াইফ সহকারে বসলাম যে কি করা যায় এটা নিয়ে। তখন যে ঠিক আছে, আমরা এমনি আগে থেকে পারিবারিক ব্যাপারে 2-4টা করে গরু পালতাম, মোটা তাজার। পরে ফ্যামিলি সহ ওখানে থাকতেন? না স্যার, আমার ওয়াইফ বাড়িতে ছিল, আমার ওয়াইফ ওই আমার সন্তান সহকারে বাড়ি ছিল, এখানে গরু টরু দেখতো, আমি ওইখান থেকে দেখতাম আসলে। তখন চিন্তা করলাম যে আমাদের যদি এই ব্যবসাটা আমরা জানা আছে, মানে গরু আগে থেকেই লালন পালন। জি স্যার, আগে থেকেই জানতাম, করি, কিন্তু এখন এটা আমরা বড় করে করি। পরে ওই শেডটা বাদ দিয়ে ওই শেডে সার গরু রাখলাম, পরে এই শেডে একটা গাভীর একটা শেড করলাম। ওইটা তো শেড, মানে আমি তো বলি একটা টিনের ঘর। হ্যাঁ, টিনের ঘর। ওটা ঠিক আছে। এই জায়গাটায় ইনভেস্টমেন্ট কত টাকা গেছে আপনার? এইখানে স্যার টোটালে প্রায় ঘর, মাটি কাটা সহকারে সব মিলাই মিস্ত্রি টিস্ত্রি সহকারে আমার এই শেডটা করতে প্রায় 2,20,000 টাকার মতো গেছে। 2,20,000 টাকা। মানে এটা করলেন, করে তারপরে আপনি এখানেও তো এরে রাখছিলেন? জি স্যার, হ্যাঁ, এইখানে এটা রাখা হয়নি স্যার, ওইখানেই রাখতাম। এইখানে স্যার আসলে তো ওইখানে আসলে মানুষের সবসময় একটা করে সঞ্চয়ের দরকার। আমি ওইখানে থাকতে কিন্তু স্যার একটা জিনিস করতাম, কি সঞ্চয় রাখছিলেন? একটা স্যার ডাচ বাংলা ব্যাংকে একটা ডিপিএস করছিলাম। তা আসলে প্রত্যেক মাসে 5,000 টাকা করে রাখতেন, আমার বেতন থেকে দিতেন। তারপরে দেখেন যে আমার হ্যাঁ, মানে ওইখানে আমার এটা মিসইউড হয়ে গেছে। বললাম যে ঠিক আছে, যখন এটা হয়ে গেছে ওইখান থেকে টাকা নিয়ে এসে বললাম যে তাহলে এগুলোই তুলি, গাভী গরু তুলি, দেখি মোটা তাজা করাও থাক, গাভী তো থাক, দেখি কিরকম হয়। যদি আমাদের একটা দুধ বিক্রি করলে একটা সবাই পরামর্শ দিল যে একটা দৈনিক একটা। তাহলে আপনি শুরুতে কি মোটা তাজা শুরু করলেন? হ্যাঁ, প্রথমে ওইখানে মোটা তাজা ছিল, পরে 2-4টা মানে রিজেক্টেড গরুগুলো নিয়ে আসছিলাম। রিজেক্টেড গরুগুলো, এগুলো যে শুধু ফ্রেম থেকে নিয়ে এসে এগুলো মোটা তাজা করে আমরা 2-3 মাস পরে ছাইড়া দেব। তা দেখি যে স্যার আমার বাড়িতে এসে রিজেক্টেড গরু নিয়ে আসি, কিন্তু বীজ দেওয়ার পরে দেখি যে আমার বাড়ির গরু নিয়ে আসছেন রিজেক্ট, মোটা করার জন্য। মোটা করার জন্য, আচ্ছা। তো নিয়ে এসে বীজ দিলে দেখি স্যার আটকে কনসেপ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার কথা তাহলে আমরা দেখি যদি গরু কনসেপ্ট করছে, ফাটা কাপ করলে তো বিক্রি করে দিলে তো লস হবে না। তো একে দেখি যে বাছুর হইতেছে, দুধও মোটামুটি 18-20 লিটার করে আসতেছে। এখানে সর্বোচ্চ দুধ আপনার কত? 20 লিটার পর্যন্ত আছে স্যার। ওই গাড়িটা সর্বনিম্ন ওটা শুধু ওটাতে এখন বাছুর আনি স্যার, ওটা ওই হাত পানানি দিয়ে পানি, ওটা আপনার 7 কেজি করে হয়। হাত পানানে আপনি আনার পর থেকে 7 কেজি করে পাইছি। মানে এখনো বাচ্চা হওয়ার পরে এখনো পান নাই? না, এখন বাচ্চা হওয়ার পাইনি। তাহলে আশা করি এটাও আপনার 18 উপরে? হ্যাঁ, আশা করি তো ওটাও বাছুর হওয়ার পর ভালো থাকবে। তো আপনি তো অনেক, আপনার চোখ তো অনেক ভালো। হ্যাঁ, আপনার মানে সিলেকশন, গাভী সিলেকশন তো অনেক ভালো। হ্যাঁ, এটা মাশাআল্লাহ, এটা 18 এর নিচে দুধ নাই। হ্যাঁ, তো হঠাৎ করে আমি তো স্যার সবসময় আপনাকে ফলো করি। হ্যাঁ, যে স্যারের ভিডিও দেখি, মাঝে মাঝে ইউটিউবে দেখি, তো ফলো করি। কিন্তু আমি যে স্যার আমি রংপুরে যে আপনি থাকেন স্যার, আমি তো তা জানি না। হ্যাঁ, মনে হয় আমি ঢাকায় থাকি না। হ্যাঁ, আমি জানি যে স্যার মনে হয় কোথাও ঢাকা কোথাও না থাকে। এখন এইখান থেকে আমার একটা গরু, হ্যাঁ, আমার একটা গরু বাটের সমস্যা হলো, তো ওই ডাক্তার বললাম যে উনি চিকিৎসা দিল, ভালো হলো না। তারপরে যে এই গরুটার ভাইরাস আছে, এটা ব্লাড টেস্ট করে নিয়ে আসো। তো আমার ফের আমি রংপুরে গেলাম, যে ওইখানে তার আমি তো জানি না যে আপনি এখানে থাকেন। পরে ওইখানে জিজ্ঞেস করলাম যে ভাই রিসিপশনে থাকে, যে এখানে কোনো
ডাক্তার আছে কিনা। তো তখন আপনার কথা বললো, তখন বললাম যে স্যার আসবে কখন, কয় যে উনি 1-1.5 ঘন্টা পর আসবে। তখন আপনার জন্য ওয়েট করলাম যে স্যার আসবে। তখন আপনার দিকে তো আমি আশ্চর্য হয়ে গেছি যে এই স্যার এখানে থাকে, আমি তো জানি না। আপনাকে আমি কত মানে ফলো করি, আপনাকে ইউটিউবে ইয়া করি, তা তো ভালোই হলো। তখন উনি এই গরু আপনাকে দেখালাম, দেখানোর পর তো আমার তো স্যার একটাই সমস্যা, যে আসলে এই গাভী গরু নিয়ে খুবই ডাক্তার একটা যে প্যারা, এই জন্য বললাম যে না এই গাভী গরু রাখবো না, গাভী গরু সব ছেড়ে দেবো, গাভী গরু বিক্রি করে হ্যাঁ মোটা তাজা প্রজাতেই করবো। এই ডাক্তার চাইলে পাওয়া যায় না, আসে না, আবার এই রোগের নাকি ভালো চিকিৎসাও নাই। না খুব কষ্ট লাগলো। তখন এত টাকার করে 1,70,000-80,000 টাকা দাম হয়ে গেছে এক সপ্তাহ আগে। এখন বলতেছে যে কষাই তুলে দিতে। কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? আমার তো দুধ 1 কেজি এখনো নেই, 1 কেজি দুধও নেই এখন। তারপর আপনার ম্যাস্টাইটিসটা আপনাকে খুব আহত করছে? জি স্যার, হ্যাঁ ওটা তো আছে। মানে গরু আপনার ডেইরিতে ঢোকা কয় মাস হলো? এই টোটালে স্যার মোটামুটি 8-9 মাস। 9 মাস এরকম। 9 মাসে একটা ধাক্কাতে আপনি মনে করতেছেন আমি এটা ছেড়ে পালাবো? হ্যাঁ এরকমই হচ্ছে স্যার। এরকমই। হ্যাঁ আমার ওয়াইফ এমনও বললো যে এতগুলো টাকা যদি আমার ব্যাংকেও রাখতাম তাহলে তো মাসে গেলে একটা ভালো একটা অ্যামাউন্ট দিত, আর তুমি গাড়ি চালাইতা, গাড়ি চালাইলে তো ভালো টাকা আসতো। এইগুলো আমার এত প্যারা নেওয়ার দরকার কি? ডাক্তার পাওয়া যায় না, এত অসুখ বিসুখ, আমরা নিজে একটা হতাশার মধ্যে পড়ে গেলাম যে কি করি। এটা নিয়ে আসলে টেনশন। এখানে স্যার দুধ 50 টাকার একটু নিচেই বিক্রি করি। 48 টাকা এরকম বিক্রি করি। আচ্ছা, দুধ তো আপনার মোটামুটি সবগুলোই মোটামুটি ভালো? জি স্যার এরকম আছে মোটামুটি। আপনার ক্যালকুলেশন রাখেন খাতা কলমে? হ্যাঁ আছে স্যার। ক্যালকুলেশনগুলো সব রাখবেন এবং প্রতি বছর আপনি হিসাব করবেন। আপনি একটা ডেইরি খামারিকে স্টেবল হতে মিনিমাম 3 বছর সময় লাগে। জি স্যার। 3 ইয়ার্স। আচ্ছা, আপনি একটা জব করছেন, ওই জবটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানি। জি স্যার। সেখানে 20 বছর কাজ করছেন আপনি। জি স্যার। ওখানে স্যালারি হ্যান্ডসাম স্যালারি পাইতেন। জি স্যার। একটা সরকারি চাকরি, মাঝার সরকারি চাকরি করে, জি স্যার, হ্যান্ডসাম স্যালারি পায় না। সরকারি চাকরি যদি দীর্ঘদিন থাকে স্যালারি পায় না, কিন্তু রেগুলার একটা টাকা পায়। জি স্যার। ঝড় হলেও পায়, বৃষ্টি হলেও পায়, ওটা থাকে, যা হয় হোক পায়। আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিতে স্যালারি বেশি, কিন্তু আপনার কাজের চাপটাও সেরকম। হ্যাঁ, চাপ তো অবশ্যই। আপনি যদি একদম ভালোভাবে রেগুলারিটি মেইনটেইন না করেন তাহলে আপনাকে ছাঁটাই করে দিবে, অথবা আপনার তাদের লস হচ্ছে ছাঁটাই করে দিল, শেষ। এরকম আপনার জীবনে এই ঘটনা ঘটছে? জি স্যার, হয়েছে। যে আপনি একটা রানিং লাইফে ছিলেন, সেখান থেকে আপনি ছিটকে পড়ছেন। জি স্যার। তাহলে আপনার এই গরু লালন পালনের ক্ষেত্রেও কি আপনি ওইরকম লাইফ চান? না স্যার, আপনি ওখান থেকে ছিটকে পড়বেন? আমি স্যার অনেক কষ্ট করি স্যার, হিউজ কষ্ট করি। আচ্ছা, যদি এইটা না চান, আমি পয়েন্টটা ধরতে চাচ্ছি, যদি এটা না চান তাহলে আপনাকে ডেইরিতে আসতে হবে। আর যদি ছিটকে পড়তে চান তাহলে আপনাকে মোটা তাজা যেতে হবে। এখন স্যার আলহামদুলিল্লাহ আপনাকে যদি পাইছি, আশা করি আল্লাহর কাছে যে আপনি যদি একটু আমাদের না, আমি একটু করেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। কমিটমেন্টটা করছি যে আমি ওনাকে, উনি যেহেতু ডিমোটিভেটেড ডেইরি নিয়ে, আমি লেগে আছি ইনশাআল্লাহ। দেখি ওনার শেষ পর্যন্ত ওনাকে 3 বছর রাখা যায় কিনা, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। একটা কথা বলি যে আপনি এই যে ছিটকে পড়ার কথাটা বললাম, মোটা তাজাটা আমাদের উত্তরবঙ্গের জন্য ফিজিবল না। হ্যাঁ, আমাদের এখানে আমাদের মার্কেটটা নাই। মার্কেট হলো দেশি গরুর মার্কেট আমাদের এখানে। জি স্যার। আপনি ক্রসব্রিড গুলো নিয়ে মোটা তাজা করবেন, এটা শুধুমাত্র ওই দিন এনে দিন খাওয়ার মতো, এটাতে কোনো ভবিষ্যৎ আপনার থাকবে না। কিন্তু আপনি যদি ওই সরকারি চাকরির কথা চিন্তা করেন যে দীর্ঘমেয়াদী আপনাকে একটা সাপোর্ট দিবে, তাহলে আপনাকে ডেইরিতে থাকতে হবে। আমার ওইটাও একটা প্ল্যানিং ছিল যে আমি যদি খরচ দিয়ে দুধ দিয়ে যদি আমার খরচটা মেইনটেইন করে, আমার বছরে যদি আমি 10টা 5টা 7টা বাছুর বিক্রি করতে পারি, এনাফ, তাহলে আমার দেখা গেছে 5-6 লাখ টাকা এখান থেকে আসবে। এই প্ল্যানিংই আমার আগানোর মানে উদ্দেশ্য ছিল। এটাও না, আপনার এখান থেকে অনেক খামারি আপনার বকনা কিনে নিয়ে যাবে, সেখানে আপনি কিন্তু ভালো প্রাইস পাবেন। গাভী কিনে নিয়ে যাবে, এখানে কিন্তু আপনি ভালো প্রাইস পাবেন। খামারি হিসেবে যখন আপনি গরু বিক্রি করবেন, তখন কিন্তু ওরা রেট বাজারের এই কষে, যেমন আপনার এই দুটো গরু আপনার একটু ভালো করে দেখেন, এই গরুটা 18 লিটার দুধ দেয়, ওটাও 18 লিটার 18 লিটার দুধ দেয়। এটা 7 মাস গর্ভবতী, ওটা কত মাস? ওটাও স্যার 7 মাস। ওটাও 7 মাস, 10 দিন কম বেশি আর কি। আচ্ছা, এটা কবে দেখাইছেন দালালকে? এটা দালাল স্যার আপনি মানে 1 সপ্তাহ আগে। কত বলছে দুটা হচ্ছে মাত্র 2,50,000 টাকা। 2,50,000। আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আমার মনে হয় যে এই কথাটা আপনার শোনার সাথে সাথে ওনার নাম্বার নিয়ে হয়তো ফোন দিয়ে আপনার গরু নিয়ে যাবেন। একটা গরু 1 লাখ চ্যালেঞ্জ করা কথা, এটা অনেকেই আপনাকে ফোন দিবে, দেখবেন যে আপনার। এটা সবচেয়ে সত্য কথা বলতে কি স্যার, আমার এই গরুগুলোতে আমি কোনোবার কোনো মাসে 2বার কোনো বীজ দেইনি, একবার কম দিলে। এর থেকে ভালো কি হতে পারে? ডেইরি খামারের সবথেকে বিগ অ্যাসেট হচ্ছে গাইনোকোলজিক্যাল ফ্রেশনেস।
গাইনোকোলজিতে বা এই যে জরায়ুটা যদি ফ্রেশ থাকে, এর থেকে ভালো অ্যাসেট আর নাই। আপনার ওলানের সমস্যা, এটা কমন সমস্যা থাকবেই। প্রথমবার ধাক্কা আসছে, উঠে দাঁড়াতে হবে, তারপরে ধাক্কা আসবে, পরের বার ধাক্কাটা আপনার আরও কম হবে। প্রথমবারেই আপনার একটু বেশি ধাক্কা মনে হয়েছে। যাই হোক, আমরা এটা চিকিৎসা দিয়েছি, দেখা যাক ওটার কী অবস্থা হয়। আমরা পরবর্তীতে, আমি বলছি এটা থাকবে ইনশাল্লাহ। তো ওনার ম্যানেজমেন্টের যে কাজগুলো, সেই কাজগুলো ওনারা খুব ভালোভাবে করে, সুচারুরূপে করে। এবং এখানে দুই হাজব্যান্ড ওয়াইফ এবং তার বাবা মা সহকারে যেভাবে পরিশ্রম করে, গরু ভালো না থাকার কোনো উপায় নেই। 18 লিটার দুধ কাকতালীয়ভাবে ওনার কপালে আসছে। আমি তো মনে করি এটা ওনার আল্লাহ মানে ভাগ্য, আল্লাহ তাআলার তরফ থেকে এটা আসছে। এবং সেটা হলো উনি মোটা তাজা করার জন্য নিয়ে আসছে, বীজ দিছে কনসেপ্ট। জি স্যার, আমি রিজেক্টেড গরু নিয়ে এসে আমার বীজ দিলে এইটা আপনার কিনতে যান, আপনি শুধু আপনি জাস্ট শুধু বের হন, এই রকম একটা গরু আপনি জাস্ট কিনতে চান। জি স্যার, এই যে লোকটা দাম করছে তাকে বলেন যে আমি 7 মাসে গর্ভবতী একটা গাভী কিনবো, একটু গরু দেখান। আপনি যান, ওই কয় টাকা দাম চায় দেখেন। ওই আমার ওই বাড়ির পাশে একজন স্যার, ওই পাশে একটা আমার বড় ভাই আছে, ও গরু নিয়ে আসছে। গরু নিয়ে আসে, দেখে যে ও যে 1,70,80,000 টাকা দিয়ে যে গরু নিয়ে আসছে, আমার বাড়িতে এসে দেখে বলে আমার গরুর সাথে তোমার তো মেলে না ভাই। ওর গরুর দুধ হয় 7 লিটার 8 লিটার দুধ হয়। ও নিয়ে আসার পরে বডি এমন অবস্থা হয়ে গেছে। আর আমি বললাম যে ওই গরু তুমি আমার বাড়িতে দাও ভাই, ঠিকই আমার বাড়িতে রেডি হয়ে যাবে। কিন্তু ও যে কিভাবে স্যার কি করে আমি জানি না, কিন্তু আমার বাড়িতে এসে দেখে এসে বলে যে ভাই আপনার গরু এত সুন্দর, বডি স্ট্রাকচার ভালো, সবকিছুই ভালো। আর আমার বাড়িতে গরু নিয়ে আসলে গরু আমার আরো দিন দিন আরো নষ্ট হয়ে যায়। এই ম্যানেজমেন্টের বিষয়, ম্যানেজমেন্ট উনি ভালো করেন। আমি বলি আপনার এখানে যে এরে বাছুরগুলো আছে, এরে বাছুর আপনি বিক্রি করবেন। এরে বাছুর 3 মাস হয়েছে, এরে বাছুর যদি সোনা দিয়ে তৈরি হয় তাও বিক্রি হবে। হ্যাঁ স্যার, ওইটা চাহিদা ভালো। এরে বাছুর যদি সোনা দিয়েও তৈরি হয়, আপনার ধরেন যে পুরো শরীর সোনা দিয়ে তৈরি হয়েছে, তাও আপনি ওটা 3 মাসে বাজারে নিয়ে যা বিক্রি করে দেবেন। হ্যাঁ, আবার ফির ওটা 2টা বাছুর হয়েছে, ওই দিক দিয়ে আরেকটু সুবিধা হয়ে গেছে। ওইটা 2টা বাচ্চা হয়েছে একসাথে, টুইন। একটারে 2টা বাচ্চা হয়েছে, টুইন বেবি, একটা হচ্ছে বকনা, একটা হচ্ছে এর। 2টা বাছুর হয়েছে, ওই দুই পাশে 2টা। আপনার খামার ভরে গেছে অলরেডি। এবং ওইটা প্রেগন্যান্ট, ওটা কয় মাস? হ্যাঁ, ওটা 2 মাস চলে, আর এগুলো সব 7 মাস। এই দুটো 7 মাস। তার মানে এটা 20 দিনে 10 দিন এসে 3 মাস পরেই আপনার আরো 2টা নামতেছে, আল্লাহ যদি সবকিছু স্বাভাবিকভাবে রাখে। তাহলে আপনি আর কি চান? আমি মনে করি আপনার মোটিভেশনে যে মোটিভেশন দিচ্ছে, এটা রং মোটিভেশন দিচ্ছে। আপনার কি এখন আস্থার ঘাটতি আছে? না স্যার, এখন যেহেতু আপনাকে আমি পাইছি, আল্লাহর কাছে আশা করি যে বাকির উপর আল্লাহ, আপনি যদি একটু আশ্বাস দেন স্যার, তাহলে আমি এই পজিটিভ থাকব। আমার সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার এখানে চিকিৎসার জন্য লোকজন আসে, যেহেতু আমাদের স্যাম্পল নিয়ে আসে। আপনিও তো স্যাম্পল নিয়ে গেছেন? স্যাম্পল নিয়ে গেছি স্যার, যেহেতু আমার বাড়ি বেশি দূরে না। হ্যাঁ, আর এখানে যে আমাকে আসতে হবে নট ম্যান্ডেটরি। হ্যাঁ জি স্যার, বছরে একবার দুবার এইটুকু হলে আপনার কিছু কারেকশন থাকলে সেটা কারেকশন করে দিলাম, ইটস এনাফ। আপনাকে আসতে হবে না, মানে আমাকে আনতে হবে না। জি স্যার, এই হচ্ছে কথা। আপনিই আসবেন, আমাকে আনতে হবে না। তো আমি যে মেসেজটা দিতে চাই, যারা উত্তরবঙ্গে ওনার নিজস্ব গাড়ি, নিজস্ব ঘাস, ভুট্টায় ওনার 100 মনের উপর এখন স্টক আছে। হ্যাঁ স্যার, এগুলো আমি কিনে রাখছি সিজনের সময়। চিন্তা করা যায় ওনার কি প্রিপারেশন। তাহলে আমার স্যার ওখানে দেখা গেছে বাজারে, স্যার আমি চিন্তা করলাম বাজারে 1 কেজি খাবারের দাম 50 টাকা। হ্যাঁ, আমার চিন্তা প্ল্যানিং ছিল যে ভুট্টার গম দিয়েই তো এইসব তৈরি হয়। হ্যাঁ, আমি এটা স্টক স্টক করি, আমি এটা স্টক করি। তাতে আমার স্যার আমি ভুট্টা কিনছি হলো আমার মাত্র 950 টাকা, 900 টাকা করে মন কিনছি, 40 কেজি বেশি। আর 30 কেজির 35 কেজির ভুট্টা আপনার নিয়ে আসতে গেলে লাগে 2000 টাকা বস্তা লাগে। 35 কেজি 16 কেজি বড় একটা, মানে দেখা গেছে ওইখান থেকে আমার স্যার কেজিতে প্রায় 15 টাকা 20 টাকা কেজিতেই সেভ হয়েছে। এই দিক দিয়ে আপনার বুদ্ধিমত্তাকে আমি স্যালুট জানাই। আপনি অনেক বুদ্ধিমান বলবো, কারণ আপনি আপনার জীবনের একটা সময়কেও নষ্ট করেননি। একটা সময় নষ্ট, উনি চাকরি থেকে বের হয়েই উনি বসে থাকবে তা না, অটো কিনছে, অটো যাচ্ছে, মানে একটা সময় যে বসবে তাও না। আমি স্যার অনেকেই, যেমন স্যার আমার বাড়ির পাশে অনেকেই বলে যে 22 বছর থেকে এসে অটো কিনছে। তা আমি বললাম যে আমার বউ বাচ্চার যদি আজকে অসুখ হয়, আমার যদি অসুখ হয়, আমাকে কি 10 টাকা কেউ দেবে স্যার? কেউ দেবে না। আমি চিন্তা করছি ওইখানে আমার 20-30 হাজার টাকা স্যালারি ছিল, আমাকে রানিং একটা সোর্স বের করতেই হবে, ওই টাকাটা যেন আসে। হ্যাঁ, ওই টাকাটা আসে। তা আমি আসার পরেই তার পরের দিনে আমি একটা অটো কিনছি 1.5 লাখ টাকা দিয়ে। তো খারার উপরে মনে করেন স্যার আপনার 700-1000 টাকা নরমালি আমি এই খামারের কাজ শেষ করার পরে দেখা গেছে আমি সকালে ঘুম থেকে ফজরের নামাজের সময় উঠে ঘুম থেকে সবকিছু কমপ্লিট করার পরে 8টা-9টার সময় দুধ নিয়ে যাই, দুধ নিয়ে আমি গোসল টোসল করা দিয়ে যাই, সবকিছু খেয়ে আর ঘাস সব রেডি করে দিয়ে আমার ওয়াইফ খালি শুধু দেয়, দিয়ে আমি চলে যাই। আমি বিকেল 4টা পর্যন্ত 5টা পর্যন্ত একদম ফ্রি। এইটুকু সময়ের মধ্যে আমি ভাড়া মালা দেখা যাচ্ছে 500-700 টাকা 1000 টাকা ভাড়া হয়ে যায়। তাহলে আমার দেখা গেছে ওটা দিয়ে আমার বাজার টাজার হাবি যাবি সব চলতেছে, পুরো সংসারটা চলছে। প্ল্যানিং রে ওইখান থেকে ওই জন্য আমি ওই প্ল্যানিংটা করছি, যে আমার রানিং একটা তো খরচ আছে স্যার। আমার ছেলে পড়ে,
আমার একটা বাজার খরচ, এগুলো তো আমার আছে। এইগুলোর জন্যই স্যার আমি মনে করেন এই গাড়িটা কিনছি, যাতে আমার একটা কে কি করলো আমার দেখার সময় নেই, আমাকে পরিশ্রম করে খাওয়া লাগবে। আমি তো চুরি করে খাইতেছি না, আমি পরিশ্রম করে খাইতেছি, আমার গাড়ি আছে। আচ্ছা, যেটা বলছি নজরুল ভাই সেটা হচ্ছে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ডেইরিতে ম্যাস্টাইটিস ইটস কমন প্রবলেম, সিম্পল ম্যাটার, খুবই সিম্পল ম্যাটার, এটাকে কমপ্লেক্স হতে দেওয়া যাবে না, এই হচ্ছে বিষয়। পরবর্তীতে যে কোনো ধরনের সাজেশন আপনি অবশ্যই আমার সাথে কথা বলবেন, এটাকে আমি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের কাছে আজকের একটা যুব সমাজের কাছে একটা মেসেজ, সেটা হচ্ছে যে আমরা যুবকরা মোবাইল, ইন্টারনেট এবং টিকটক ভিডিও এগুলো নিয়ে কি পরিমাণ ব্যস্ত। আপনি কি ভিডিও করেন, টিকটক করেন? না স্যার, আমার এই সময় নেই। অনলাইন জুয়া না আমার স্যার মানে মানে এগুলো স্যার সময় নেই স্যার, আমার এত পরিমাণ ব্যস্ত থাকা লাগে। যুব সমাজ আজকে অনেক সেলিব্রিটি বিশাল বিশাল ক্যাসিনো টেসিনো খেলে বিশাল বিশাল বাড়ি করছে, অট্টালিকা, গাড়ি, অন্যরকম অবস্থা। আমরা চাই না এরকম, আমরা এইরকম নজরুলদেরকে দেখতে চাই যারা নিজের শ্রম দিয়ে নিজের ভাগ্যকে এমন একটা দৃঢ় জায়গায় নিয়ে যাবে, যাকে দেখে এলাকার আরও 10টা মানুষ শিখবে এবং এই ডেইরি সেক্টরকে সমৃদ্ধ করবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।